দারিংবাড়ি, উড়িষ্যার কাশ্মীর বলা হয় এই দারিংবাড়িকে। কিন্তু কেন, সত্যি কি কাশ্মীরের সঙ্গে তুলনা চলে? দারিংবাড়ি, কাশ্মীর অফ উড়িষ্যা। দীর্ঘদিন ধরে বাঙালির মনে একটাই প্রশ্ন, কি আছে এখানে? বরফ, টিউলিপ নাকি শিকারা রাইড? না না, এর একটাও নেই। আছে পাহাড়, নদী, অচেনা ঝর্ণা, সবুজমরা উপত্যকা আর আদিবাসীদের জীবনযাপন প্রণালী, যা বাঙালির মনে ছাপ ফেলেছে। তাই কাশ্মীর না হলেও এর প্রাকৃতিক শোভার টানে বাঙালি এখন দারিংবাড়ির পথে। আর আমাদের মতো সাধারণ মানুষের এখানে পৌঁছানোর একমাত্র উপায় স্লিপার কিংবা এসি ট্রেন। কলকাতা থেকে দারিংবাড়ি যাওয়ার সব তথ্য আপনাদের জন্য নিবেদন করলাম। তো দাঁড়িয়ে রয়েছি একেবারে হাওড়া স্টেশনের সামনে, আর আজকের গন্তব্য হচ্ছে উড়িষ্যার কাশ্মীর দারিংবাড়ি। সঙ্গে থাকুন আর পুরো জার্নিটা এনজয় করুন। এখন বাজে রাত 10টা, আমাদের গাড়ি হচ্ছে রাত 11:55 অর্থাৎ 12টায়। তো এখনও 2 ঘন্টা আছে, 2 ঘন্টা আগে আমি চলে এসেছি হাওড়া স্টেশনে। হাওড়া চেন্নাই মেল রাত 11:55 ছাড়বে। এটি মূলত ছাড়ে হচ্ছে কিন্তু নতুন যে হাওড়ার প্ল্যাটফর্ম রয়েছে, অর্থাৎ 21, 22, 23, ঠিক আপনারা এই দিকটা চলে আসবেন। প্রচুর লোক বসে আছে দেখুন হাওড়া স্টেশনে। এখনও অনেক অপেক্ষা করতে হবে। আমাদের গাড়ি হচ্ছে 11:55, হাওড়া স্টেশনে বসে আছি। এখন খাওয়া দাওয়া করবো। আমাদের খাওয়া শুরু হয়ে গেছে দেখুন, মাংস, ভেন্ডি ভাজা আছে। বাড়ি থেকে খাবার বানিয়ে এনেছিলাম। আপনারা যদি হাওড়ায় আপনাদের বেশি রাতে ট্রেন থাকে, তাহলে আপনারা চেষ্টা করবেন বাড়ি থেকে খাবার বানিয়ে আনতে, কারণ যাওয়ার দিন অন্তত বাড়ির খাবারটা তো খেতে পারবেন। হাওড়া স্টেশন একদম তার চেনা ফর্মে রয়েছে, অর্থাৎ প্রচুর মানুষের ভিড়। রাত 11টা হোক 12টা হোক, মানুষ কিন্তু হাওড়া স্টেশন একদম ভরে থাকে, এবং তার মধ্যে আমিও একজন যাত্রী। আপনাদের জন্য চলুন ঘুরে আসি। অবশেষে আমাদের ট্রেন দিয়েছে 23 নম্বর প্ল্যাটফর্মে। উড়িষ্যার কাশ্মীর দারিংবাড়ি যাওয়ার জন্য আমরা প্রস্তুত। ট্রেন অলরেডি 23 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছে। S5 পড়ছে আমাদের, আরও এগোতে হবে, হয়তো মাঝামাঝি পড়বে। চলুন যাওয়া যাক। রাত 12টার চেন্নাই মেল। রাত 12টায়ও মানুষের ঢল এখানে প্রচুর, মানে পুরো প্যাকড গাড়ি, কোনো সিট পাবেন না। এমনি ওয়েটিং লিস্টে চলে এটা, কারণ দক্ষিণে অনেকে যারা ডাক্তার দেখাতে যান কিংবা অনেক ভাইরা কাজে যান, তারা কিন্তু এই ট্রেনই ধরেন। হচ্ছে S5 দেখুন কম্পার্টমেন্ট মোটামুটি ঠিকই আছে। এদিকে কম্পার্টমেন্টের ভেতরে একটি আয়না আছে, এই চেন্নাই মেল। আর কম্পার্টমেন্ট মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই আছে, দেখা যাচ্ছে সিটগুলো। ট্রেনটিতে এখনও সেই পুরনো কোচই রয়েছে। এর বেসিন এবং টয়লেট অনেকটা এরকম দেখুন। টাইম হয়ে গেছে কিন্তু এখনও গাড়িটা ছাড়েনি, হয়তো এখনই ছেড়ে দেবে। বুঝতে পারছি না এখনও ট্রেনটা ছাড়ছে না কেন। টাইম তো হয়ে গেছে, কিন্তু একদম শুরু থেকেই লেট হবে কিনা বুঝতে পারছি না। হয়তো বৃষ্টির জন্য হতে পারে। রাত 11:55 গাড়িটা ছাড়বে এবং ব্রহ্মপুর পৌঁছাবে পরের দিন সকাল 9টায়। ওই 9 ঘন্টা মতো টাইম লাগবে। ফোন দিয়ে দিয়েছে, এখনই হয়তো গাড়িটা ছাড়বে। 11:55 ছিল, 12টায় গাড়িটা আমাদের ছেড়ে দিল। চেন্নাই মেলের ভাড়া হচ্ছে ব্রহ্মপুর পর্যন্ত SL অর্থাৎ স্লিপারের ভাড়া হচ্ছে 375 টাকা, আর এসি ভাড়া হচ্ছে 985 টাকা। অনেকটা জার্নি করে এলাম, তো খাওয়া দাওয়া করেছি, বৃষ্টি হলো, ঠান্ডাও পড়েছে, তাই চোখের পাতাও খানিকটা নেমে আসছে, অর্থাৎ এখন ঘুমের দরকার। সারা রাত ঘুমের শেষে চোখ খুলতেই আশঙ্কা সত্যি হলো। দেখলাম গাড়ি তখন সবে উড়িষ্যা ঢুকেছে। বুঝলাম অনেকটা লেট। বিষণ্ণ মনে অনেক যাত্রী তখন পথে অপেক্ষায়।
মর্নিং ফ্রম ভদ্রক। ভদ্রক ঢুকছে গাড়িটি প্রায় 4 ঘন্টা লেট, 4 ঘন্টা। এখন কখন পৌঁছাবো আর কি আছে বলে জানি না। গাড়ি লেট করে এখন ভদ্রক সবে ঢুকছে, যে সময় গাড়ি খোর্ধা ছেড়ে বালুগাঁও যেত। মানে ভদ্রক নামলেও অনেকটা লেট করে বলা যায়। এখন জানি না কি আছে কপালে। ভদ্রক গাড়িটা 2-4 মিনিট দাঁড়াবে আর প্ল্যাটফর্ম নাম্বার 2 নম্বর প্ল্যাটফর্মে আসে। ভদ্রক থেকে আর একটা কথা বলে দিই, যারা আপনারা সেই ভিতরকণিকা যদি আপনারা দর্শন করতে চান তাহলে কিন্তু এই ভদ্রকে নেমে আপনাদের চাঁদবালি যেতে হবে। সকালে ফ্রেশ হয়ে নিলাম, প্রচণ্ড খারাপ অবস্থা। 3 ঘন্টা লেট হলে মানে মনটাই খারাপ হয়ে যায়। গাড়ি ঢুকছে জাসপুর, এখন ঢোকার কথা ছিল ব্রহ্মপুরে, এখন গাড়ি ঢুকছে জাসপুরে। পুরো মালগাড়ি যাচ্ছে, মালগাড়িতে কয়লা ভর্তি। জাসপুর ছেড়ে দিল গাড়িটি। যেখানে রাতে যাওয়ার কথা ছিল সেখানে দিনের আলোয় আপনারা দেখতে পাচ্ছেন। তো এটারই অপেক্ষায় ছিল। কাল উত্তর পশ্চিম আকাশে ঘন কালো মেঘ করেছিল, বুঝতে অসুবিধে হয়নি যে ধেয়ে আসছে কালবৈশাখী, তারপর বৃষ্টি, তার ওপর গাড়ি লেট। এত কিছুর মধ্যেও মন চলে গিয়েছিল কাশ্মীর, অর্থাৎ দারিংবাড়ি। সকালে দেখুন ব্রেড অমলেট, শশা, সিঙ্গাড়া, চপ। তার মানে উড়িষ্যার এইদিকে ব্রেকফাস্ট বলতে এদের এই সকালেই বিরিয়ানি উঠছে আর সিঙ্গাড়া, গরম গরম সিঙ্গাড়া এবং চপ। তো এই খেতে হবে, এখন কিছু করার নেই, আর কিছু পাওয়া যাচ্ছে না। গাড়ি এবার ভুবনেশ্বর ঢুকছে, ভুবনেশ্বর পৌঁছে গেল। ভুবনেশ্বর গাড়িটির টাইম ছিল সকাল 6টা 20, আর আমরা ভুবনেশ্বর পৌঁছালাম 10টায়। তার মানে প্রায় এখন 4 ঘন্টা লেট হয়ে গেল। মানে যত সময় যাচ্ছে লেট আরও বাড়ছে, বিরক্তি বাড়ছে। সব এখনই ডিম ভাত মাছ ভাত। হ্যাঁ, ডিম ভাত আছে, মাছ ভাত আছে, বিরিয়ানি আছে। আচ্ছা, ডিম ভাত কত নিচ্ছ? ডিম ভাত আয় গেছে 90 টাকা আয়। আচ্ছা। তো ভুবনেশ্বর থেকে কটা কলা কিনে নিলাম এইভাবেই, কারণ খেতে তো হবে কিছু, অনেকটা রাস্তা যেতে হবে। গাড়ি এখন ঢুকলো খুর্দা রোড দেবো। খুর্দা রোড এমন একটি জায়গা, এখান থেকেই কিন্তু 2টি লাইন দুদিকে চলে যায়, অর্থাৎ একটা যাচ্ছে পুরীর দিকে আর একটা চলে যাচ্ছে ব্রহ্মপুর, অর্থাৎ আমরা যেদিকে যাবো। তো এখানে গাড়িটা 20 মিনিট দাঁড়ানোর কথা। এখন গাড়ি যেহেতু লেটে চলছে, জানি না কত সময় দাঁড়াবে, দেখা যাক। এরপরে বালুগাঁও, তারপরে ছত্রপুর, তারপরে ব্রহ্মপুরে আমাদের নামতে হবে। বালুগাঁও আর বেশি নেই, চলে এসেছি প্রায়। তবে এখন রোদ উঠেছে আর কষ্ট হচ্ছে, কিন্তু জানি না দারিংবাড়ি কেমন গরম থাকবে। বালুগাঁও হচ্ছে এমন একটি স্টেশন, মানে যেখান থেকে নেমে আপনি, এখান থেকে চিল্কা খুব কাছে, আর চিল্কার মধ্যে আছে একটি সুন্দর দ্বীপ, এবং সেখানে একটা মন্দির আছে, কালজাই মন্দির। এটা বালুগাঁও নেমেই কিন্তু যেতে হয়, খুব কাছে হয়, খুব ভালো জায়গায়। অন্য এক সময় আসলে অবশ্যই এটি দেখাবো আপনাদের। চিল্কা ছেড়ে গেল, চিল্কা।
খুব সুন্দর জায়গা। অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা ব্রহ্মপুর নামছি। এখান থেকেই আপনাদের দারিংবাড়ি যেতে হবে। চলুন নেমে আবার কথা হবে কীভাবে যেতে হবে, কি করা যায়। তো ব্রহ্মপুর নেমে পড়েছি, এটা হচ্ছে ব্রহ্মপুর স্টেশন। এবার ওপারে যাব, গিয়ে একটা গাড়ি নিতে হবে, কারণ এখান থেকে শেয়ার গাড়ি, দারিংবাড়িতে শেয়ার গাড়ি যায় না, সেজন্য একটি এখান থেকে গাড়ি নিতে হবে। ওপরে যাই, দেখা যাক কী করা যায়। এক নম্বর প্ল্যাটফর্মে চলে আসবেন দারিংবাড়ি যেতে হলে। 1 নম্বর দিয়ে একদম গেটের বাইরে বেরোবেন, ওখান থেকেই আপনারা বিভিন্ন রকম গাড়ি পেয়ে যাবেন। চলুন আমি কি পাই দেখা যাক। একজনের সঙ্গে আমার কথা হয়েছে, কেমন হয় চলুন গিয়ে কথা বলবো। বাইরে দেখুন প্রচুর মানুষ এখানে গাড়ির জন্য ডাকাডাকি করছেন। এরা আপনার কাছ থেকে অনেক বেশি ভাড়া নেবে, তাই আমি আজকে আপনাদের একজন বিশ্বস্ত লোকের খোঁজ দেব। নমস্কার নমস্কার। তো এখন আমরা যাব দারিংবাড়ি। দারিংবাড়ি যাওয়ার জন্য আমরা প্রস্তুত। তো দারিংবাড়ি কিন্তু এখান থেকে আপনারা কোনো শেয়ার গাড়ি পাবেন না। এখান থেকে যেতে গেলে আপনাকে গাড়ি অবশ্যই রিজার্ভ করতে হবে, এবং গাড়ি রিজার্ভের জন্য সবথেকে বিশ্বস্ত একজন মানুষ যাকে আমি খুঁজে পেয়েছি, নীলমণিদা। ইনি কিন্তু পুরো প্যাকেজটাই করেন। সুতরাং পরে কথা হবে ওনার সঙ্গে, সব ডিটেলস থাকবে আপনাদের, কোনো অসুবিধা হবে না। আপনারা দারিংবাড়ি চলে আসবেন, ব্রহ্মপুর নামার পর থেকে পুরো দায়িত্ব আপনাদের। এই যে নীলমণিদা নিয়ে নেবেন। আমাদের মাল লোড হচ্ছে গাড়িতে, নীলমণিদার গাড়ি। তো ওনার নাম বলে দিলাম, ওনার ফোন নাম্বার, সমস্ত কিছু আমি আমার এই ভিডিওতে দিয়ে দেবো। আপনারা আসবেন আর এনার সঙ্গে যোগাযোগ করবেন। মানে এটা কোনো প্রমোটের ব্যাপার নয়, এটা হচ্ছে মানে বিশ্বস্ত এবং ভালো মানুষ, এই জন্যই বলছিলাম। ইনি শুধু বিশ্বস্তই নয়, প্যাকেজ রেট অনেক কম নেন, গাইডের কাজ করেন, অনেক অচেনা জায়গা ঘুরে দেখান, সর্বোপরি অসাধারণ ব্যবহার। यहाँ से कितना दूर है दारिंगबाड़ी? 4 घंटे का जर्नी। फॉरेस्ट, पिकॉक का फॉरेस्ट, खुंटेश्वर टेम्पल, सरोडा डैम, व्यू पॉइंट देखते देखते 4 घंटा लगता है। প্রচণ্ড গরম, তাই বহরমপুরের মানে ব্রহ্মপুরের বিখ্যাত লস্যি খেয়ে দেখা যাক কেমন। গরমে একদম অপূর্ব, সত্যি সুন্দর, এবং এ অবদানও কিন্তু নীলমণিদার। এভাবেই ব্রহ্মপুর ছেড়ে আমরা উড়িষ্যার কাশ্মীর দারিংবাড়ির দিকে এগোই। নীলমণিদার সঙ্গে দারিংবাড়ি যাওয়ার পথে আমরা ঘুরে নিয়েছিলাম অনেক অচেনা জায়গা। এছাড়া পরবর্তীতে নীলমণিদা এত সুন্দরভাবে ঘুরিয়ে দেখেছিলেন যে তিনি সবার কাছে নয়নের মণি হয়ে উঠেছিলেন। দারিংবাড়ি প্ল্যান আমরা কিভাবে করেছিলাম এবং কি কি ঘুরে দেখেছিলাম সে গল্প না হয় অন্যদিন হবে। আমরা আছি এই হোটেলে, দেখুন দারিংবাড়িতে, হোটেল দি টার্মেরিক। চারিদিক থেকে পাহাড় দিয়ে ঘেরা রয়েছে এই দারিংবাড়ি।